হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে যে খবরটি শেয়ার করতে চাইবো এই মুহূর্তে, সেটি হলো বাংলাদেশে হঠাৎ করেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে খুব কার্যকরী এবং অ্যাক্টিভ দেখা যাচ্ছে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খুবই অ্যাক্টিভ। এখন কিন্তু থানায়, তারপরে পাড়ায়, মহল্লায়, রাতের দিনে সব জায়গায় উনি টহল দিচ্ছেন, যাচ্ছেন এবং এটি বোধহয় পিনাকি ভট্টাচার্যের যে একটি ফর্মুলা উনি দিয়েছেন যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে কিংবা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে উনি কি করতেন? কিভাবে এই ভেঙে পড়া বা মনোবল ভেঙে যাওয়া পুলিশকে কিভাবে কার্যকরী করবেন, প্রেরণা দিবেন, উৎসাহ দিবেন সেটি মনে হচ্ছে যে উনি নিয়েছেন এবং বাধ্য হয়েই উনি এই অ্যাক্টিভটা হয়েছেন। কারণ হলো উনার বিরুদ্ধে বেশ জোরালো প্রতিবাদ এবং দাবি উঠেছে যে উনাকে পদটি ছাড়তে হবে। কারণ গত ৬ মাস বা ৭ মাস এখন হতে চলল। ৭ মাস যাবৎ কিন্তু তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। উনি আসলেও আ কি পর্দার আড়ালে কোথাও হয়তো কম্প্রোমাইজ করার মতো মানসিকতার পরিচয় দিয়েছেন এবং আসলে পুলিশ থেকে শুরু করে কোন ব্যাপারেই কিন্তু খুব কার্যকরী দেখা যায়নি। এখন সেটি হচ্ছে এটি একটি খুব ভালো সংবাদ বাংলাদেশের জন্য এবং সাথে আমাদের যারা সেনাবাহিনীও ছিল, তারাও কিন্তু দীর্ঘদিন যাবৎ মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। কিন্তু তাদের আসলেও এই মানে খুব আ এ খুব স্লো গতিতে বিভিন্ন জায়গায় অপরাধীদেরকে ধরছে। এগুলোর খবরাখবর পত্রিকায় আসছে। খুব ভিজিবল কিছু কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছিল না। কিন্তু গতকালকেই আমরা দেখলাম যে টঙ্গীতে বস্তি এলাকায় তারা একটা বিশাল অভিযান চালিয়েছে এবং সেখানে যে বিষয়গুলা এসছে যে প্রচুর অপরাধীকে তারা গ্রেপ্তার করতে পেরেছে এবং যে জায়গাগুলোতে তারা অভিযান করেছে সেটি ইন্টারেস্টিং যে বস্তি এলাকায় কিন্তু প্রত্যেকটা ঘরের গুলো এমনভাবে তারা তৈরি করেছে অপরাধীরা, তারা আসলে ওইটার ভিতরে সুড়ঙ্গ পথ তৈরি করেছে। আ বিকল্প দরজা, বিকল্প জানালা তৈরি করেছে তাদেরকে ধরতে গেলে বা কোনো অভিযান চালাতে গেলে তারা যেন সহজেই পালাতে পারে। সেগুলা উদ্ধার হয়েছে এবং মাদকও উদ্ধার করা হয়েছে। এগুলো খুবই ভালো সংবাদ। এখন এই গত ১ সপ্তাহ যাবৎ এইরকম চলছে এবং আমরা আশা করি আগামী দিনেও ভালোভাবেই চলুক এটি এবং তাছাড়া আজকের যে সবচেয়ে বড় যে সংবাদটা আমি যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটি হলো সাবেক ডিজিএফআই এর যিনি ডিজি ছিলেন প্রধান অর্থাৎ হাসিনার ডিজিএফআই এর সাইফুল ইসলাম তার বাসায়ও দুদক অবশেষে অভিযানটি চালিয়েছে এবং দুদকের সাহস হয়েছে এটি আমরাও বলতে পারবো যে দুদক আসলেও এই সরকারের নতুন করে দুদক গঠন করার পরে তারা যাচ্ছে তাদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করার মতো কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা আরো বেশি। কারণ আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত ছিল এইসব দুষ্কর্ম, এই গণহত্যা, তারপরে এসব ছাত্র হত্যার পিছনে যারা জড়িত এবং গত ১৬-১৭ বৎসর আওয়ামী লীগ সরকারকে যারা স্বৈরতন্ত্র হিসেবে টিকে থাকতে সহযোগিতা করেছে, তাদের মধ্যে কিন্তু এই সমস্ত ডিজিএফআই এর লোকজন। তো তাদেরকে আসলেও অনেক আগেই অভিযান বা গ্রেপ্তার করা দরকার ছিল। দুদকেরও অভিযান চালানো দরকার ছিল। আসলে সেটি হয়ে উঠছিল না বা পারছিল না। এটিই বোধহয় মানুষের কাছে একটি মেসেজ ছিল যে তারা করছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জায়গা মতো যেখানে দরকার যে আর্মির সাথে যারা সম্পৃক্ত, সাবেক ডিজিএফআই এর সাথে যারা জড়িত বা ইভেন যারা এখনো দায়িত্বে রয়েছে সার্ভিং আর্মি যারা গত সরকারের সময় আসলে অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে না। আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারও করছে না এবং দুদকের পক্ষ থেকেও কিন্তু তাদের ব্যাপারে কিছু বলা হচ্ছে না। তো অবশেষে এই সাইফুল আলমের বাসায়, সাইফুল ইসলামের বাসায় অভিযানটি চালানো হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে ট্রাক ভর্তি টাকা উদ্ধার করেছে এবং বলা হচ্ছে যে ৳২.৫ কোটি তারা ওখান থেকে উদ্ধার করেছে। ৳২,৪৫,০০,০০০ আরো কিছু টাকা মানে ৳২.৫ কোটি মতো উদ্ধার করেছে ২ ট্রাক এবং চিন্তা করেন যে কিরকমভাবে দুর্নীতিতে এরা নিমজ্জিত ছিল পুরসভার ট্রাক ভর্তি টাকা। চলুন সেই খবরটি আমরা একটু একটা পত্রিকা থেকে একটু পড়ে আসি এবং আপনারা টেলিভিশনের চ্যানেলগুলোতে এটি খবর বোধহয় দেখেছেন। সেটি আমরা একটু আ দেখতে চাইবো। যে ডিজিএফআই এর সাবেক ডিজির বাসায় দুদকের অভিযান ৳২.৫ কোটি উদ্ধার। এই যে উনি ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ কিন্তু উনিও যে এতটা দুর দুর অপকর্মের সাথে জড়িত থাকতে পারে এটা আসলেও মানে ধারণার বাইরে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের বাসা থেকে প্রায় ৳২.৫ কোটি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। গত বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি রাতে তার ক্যান্টনমেন্ট এলাকায় বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। সাংবাদিকদের আক্তার হোসেন বলেন, ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংকে অ্যাকাউন্ট স্থগিত করা হয়। আচ্ছা। এই সংবাদটি গত বৃহস্পতিবারে উদ্ধার করা হয়েছে। কিন্তু সংবাদটি আসলে গোপন ছিল। দুদকও মিডিয়াকে জানায়নি। কিন্তু আজকে সেটি কিন্তু প্রকাশ হয়েছে এবং আ সে এদিক থেকে এখন আসলে মিডিয়াতে এসছে এবং আদালতে স্থানান্তর করা হয়েছে। কিন্তু প্রশ্নটি হলো যে সাইফুল আলমকে কেন গ্রেফতার করা হয়নি? এবং গ্রেফতারের কোনো প্রক্রিয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ সাইফুল আলমের ব্যাপারে তো আরো আগে থেকে আমরা দেখতাম যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স পক্ষ থেকে তার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মা দেয়া হয়েছে। বাট তাদেরকে গ্রেপ্তার করার কোনো প্রক্রিয়া কিন্তু নেওয়া হয়নি। এবং বাসায় যে এত দেরি করে তারা যে অভিযানটি চালালেন টাকা উদ্ধারের জন্য এবং সেটি আমার মনে হয় যে একটি সুযোগ আ দেয়ার জন্য যে তারা যেন নিরাপদ আশ্রয়ে যেতে পারে কিংবা পালিয়ে যেতে পারে। এই অভিযোগটি কিন্তু এই বর্তমান সরকারের সময়ে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু এই অভিযোগের বাইরে এখনো উঠতে পারেনি। কিন্তু এখন যেহেতু গত ১ সপ্তাহ যাবৎ দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী খুবই অ্যাক্টিভ। তারা দেখা যাক সামনের দিনে কি করে তারা কি আরো মানে সামনের দিকে এই ১ সপ্তাহ হয়তো অভিযানটা এখন চোখে পড়ার মতো চলছে। পরে আবার ঝিমিয়ে পড়বে। কারণ মানুষজন যে আন্দোলন করছে বা ছাত্ররা প্রতিবাদ করছে সেটি যদি থেমে যায়, দেন হয়তো তারা আবার ঘুমিয়ে পড়ে কিনা। কিন্তু এইভাবে যদি ঘুমিয়ে পড়ে এবং দূষর বা এইসব দুর্বৃত্তরা যদি বাংলাদেশে থেকে পালিয়ে যেতে পারে কিংবা গোপনে থেকে নিরাপদে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে আগামীর বাংলাদেশ কিন্তু সেটি সম্ভব হবে না। যেমনটি সাধারণ মানুষ কামনা করে। আর এখন যেটা হচ্ছে সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার যেটি আসলে সরকারকে যেভাবে চাপ দিতে পারত, সেই ব্যানারটিও কিন্তু এখন আর ওভাবে থাকছে না ভিজিবলি। কারণ এখন তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলেও কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সরকারের উপর খুব বেশি চাপ প্রয়োগ করার মতো থাকবে না এবং তারা যদি নতুন রাজনৈতিক দল যেটি জাতীয় নাগরিক পার্টি, তারা যদি এককভাবে সরকারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সেটি আবার অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়বে। পাশাপাশি হলো আমাদের মিডিয়ারও মুখে পড়বে। কারণ সরকার আ আ এর যে পর্দার আড়ালে তাদের জন্য কাজ করার যে অভিযোগটি রয়েছে এবং আপনারা দেখেছেন যে এই যে জাতীয় নাগরিক পার্টির যে সম্মেলনটি হলো মাননীয় অভিষেক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পিরোজপুরের ডিসি কিন্তু তাদেরকে বাস সাপ্লাই দিয়েছে এবং সেটি কিন্তু অলরেডি সমালোচনা এসছে এবং সেই সমালোচনার ব্যাখ্যাও কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে দিতে হয়েছে। সেই কারণে এখন কিন্তু সরকারকে আ মা একেবারে সাধারণ জনতার ব্যানারে যদি কেউ কোন ধরনের চাপ দিতে হয়, সেটি কিন্তু সকল রাজনৈতিক পক্ষের মাধ্যমে দিতে হবে। কারণ ছাত্ররাও কিন্তু আর ওরকম বৈষম্য বিরোধী ব্যানার নিয়ে এই যে সোশ্যাল মবে যেভাবে আ থাকতো এবং পুলিশদেরকে বাধ্য করা হতো, সেটি আর থাকবে বলে আমার মনে হয় না এবং সেইটা আস্তে, আস্তে হয়তো কমে যাবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশে আগামী দিনে দুর্নীতিগুলো থাকবে না। সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, শেখ হাসিনার সময়ে যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত রয়েছে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে এবং পালিয়ে গেছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এইজন্য আগামীতেও যারা আসলে সরকারে আসবে তারা যেন সেই বার্তাটি পায় যে কেউ আসলে দুর্নীতি করে পার পাবে না। আর তারা যদি বিচারের বা আইনের বাইরে থাকে এবং তাদেরকে যদি যথাযথ বিচারের মুখোমুখি না করা হয় তাহলে আগামী দিনেও একই বিষয় কিন্তু ঘটবে। সেটি ছাত্রদের দল হোক, আর বিএনপি হোক, আর যেই যারাই ক্ষমতায় আসুক না কেন তারা সবাই জানবে যে লুটপাট করে একবার কোনভাবে নিরাপদে পালিয়ে যেতে পারলে তখন আর কিছুই হয় না। সেই ক্ষেত্রে বাংলাদেশের এই লুটপাট হয়তো কোনদিনই বন্ধ হবে না। এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি ভাবছেন? আপনারা মন্তব্য দিতে পারেন যে কেন আসলে ওটিটিএফ এর প্রধান যিনি এই যে সাইফুল আলম তাকে কেন গ্রেপ্তার করা হয়নি বা গ্রেপ্তার করার জন্য কোন ধরনের অভিযান কিন্তু চালানো হয়নি। আর দুদিকই বা কেন এটা গোপন রাখলো এবং তারা আ কয়েকদিন পর মিডিয়ার সামনে আনলেন। ভালো থাকবেন আপনারা সকলে।